ঘটা করে পালন করা হয়েছে, আমি সেই ছবিও দেখাবো। তবে এই যে ছবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরুলিয়ার ছবি। পুরুলিয়ার বিশাল বিরাট হনুমান মূর্তি নিয়ে শহর পরিক্রমা করা হলো রামনবমীর দিন। এই এত কিছু ছবিগুলো আমরা দেখলাম, সেই ছবিগুলোর পাশাপাশি আরো কিছু ছবি দেখাবো আজকে। কি ছবি? ওই যে কথায় বলে মরণকালে হরিনাম, এও ঠিক তেমন যেন অবস্থা। অর্থাৎ দুয়ারে নির্বাচন করানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে যেন রাম স্মরণে চলে এসেছেন এতদিন ধরে অযোধ্যা মন্দির, শ্রীরামচন্দ্র, এগুলোকে কটাক্ষ করা কিছু শ্রেণীর নেতা মন্ত্রীরা। যে ছবিগুলো দেখলাম সে ছবিগুলো দেখে নিলাম, ঠিক আছে। এর পরের ছবিগুলো নিয়ে আসবো, তার আগে মন দিয়ে শুনুন আমি কি বলছি। এতদিন পর্যন্ত যারা সমালোচনা করে এলেন, এতদিন পর্যন্ত যারা রামকে বলে এলেন বহিরাগত, এতদিন পর্যন্ত যারা বলছেন যে শ্রীরামচন্দ্র নাকি বিজেপির হাত ধরে এই পশ্চিমবঙ্গে ঢুকেছে, হাস্যকর যুক্তি। আমি বলছিলাম শুরুতেই, রাজা রামমোহন রায়ের নাম বিজেপি এসে করে দেয়নি, রামকিঙ্কর বেজের নামকরণ বিজেপি এসে দেয়নি, হাওড়ার রামরাজাতলা, রামগড়, এই নামগুলো বিজেপি এসে দেয়নি। তারা হঠাৎ করে এখন যাদের নেত্রী জয় শ্রীরাম স্লোগান শুনলে গাড়ি থেকে নেমে পড়তেন, বলতেন আমাকে গালিগালাজ করা হচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বক্তব্য রাখার আগে একদল বলেছিল জয় শ্রীরাম, তার জন্য তিনি বক্তব্যই রাখিনি, তাকে নাকি অপমান করা হয়েছে। জয় শ্রীরাম শুনলেই নাকি অপমান করা হয়, গালিগালাজ দেওয়া হয়। সেই দলের নেতা মন্ত্রীরা কি অসম্ভব মন প্রাণ দিয়ে আজকে রামনবমী পালন করলো। আমি বলছি দুয়ারে নির্বাচন করানো হচ্ছে, তাই কি সবাই রামের স্মরণে হয়ে গিয়েছেন? কথায় বলে মরণকালে হরিনাম, এ তো দেখছি বিপদকালে রাম নাম। দেখুন পরপর ছবিগুলো দেখাই। রাম নামে ভরসা তৃণমূল কংগ্রেসের বোলপুরের ছবি দিয়ে শুরু করবো। বোলপুরে অনুব্রত নেতৃত্বে শোভাযাত্রা মিছিলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রনাথ সিনহাও। এই ছবি বোলপুরে অনুব্রত মণ্ডল সুন্দর করে সাজগোজ করে বেরিয়ে পড়েছেন। বিশাল রামনবমীর মিছিল হয়েছে, রাম নাম সেখানে চলছে। রাম নাম শুধু তাই নয়, জয় শ্রী রাম স্লোগান দেওয়া হচ্ছে, ঢাক ঢোল বাজিয়ে জয় শ্রী রাম, জয় শ্রী রাম। চন্দ্রনাথ সিনহাও রয়েছেন সেখানে, গলায় গেরুয়া পতাকা জড়িয়ে মিছিলে গেরুয়াময় মিছিল। সেই মিছিল থেকে জয় শ্রীরাম স্লোগান তুলতে তুলতে এগিয়ে যাচ্ছেন কে? বোলপুরের কেষ্টমণ্ডল, আবার কে? রামকে সবাই ভালোবাসছে, আমরাও ভালোবাসছি। আমরা তো রামনবমী মানি, আজকে তো নবমী, আমরা রামনবমী মানি, ওই জন্য রামনবমী মিছিল। হতেও পারে, কেন হবে না? তো দেবতা। অনুব্রত বলছেন আমরাও রামকে মানি, আমরাও রামনবমী পালন করি, আমরাও পুজো করি, কিন্তু ঘটনা হচ্ছে অনুব্রত মণ্ডলের কথাগুলো কি দিদি জানেন? দিদিকে বলা হয়েছে, অনুমতি নিয়েছেন? যাকে পরের ছবি দেখি, হরিশ্চন্দ্রপুরে সনাতনীদের সঙ্গে তৃণমূল প্রার্থী রাম ভক্ত। এই আজব ছবি ভোটের আগে, আমি জানি না এটা মেকি হিন্দু দরদ, হঠাৎ করে রাম স্মরণে রাম নামে ভরসা তৃণমূল কংগ্রেসের কোট আনকোট যা দুভেল গাই চেহারা তাদেরও। যদি এটাই মন থেকে করতেন, সারা বছর করতেন, কোনো বিতর্ক থাকতো না। ভোটের আগে করছেন বলে প্রশ্ন উঠছে। এই সেই মালদা, যে মালদায় ঠিক গত বছর মালদার মোথাবাড়ি মনে আছে নিশ্চয়ই, সেখানে রাম পুজোর বিসর্জনকে কেন্দ্র করে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। এই মতিবুর রহমানদের তখন কোথাও দেখতে পাওয়া যায়নি, এদের কোনো ভূমিকা ছিল না, এরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিচ্ছু করেনি। উল্টে পুলিশ চুপ করে বসে দাঁড়িয়ে দেখেছিল, খবর পাওয়ার পরও সেখানে আসেনি। তারা যখন আজকে হঠাৎ করে নির্বাচনের আগে মতিবুর রহমানরা গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় নামেন, তখন সংশয় হয় বই কি, প্রশ্ন ওঠে যে দুয়ারে নির্বাচন, তাই শ্রীরামচন্দ্রের স্মরণে চলে এসছে তৃণমূল কংগ্রেসের এ টু জেড সবাই। চলুন পরের ছবি দেখবো, তবে তার আগে শুনবো মতিবুর রহমান কি বলছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিশ্চন্দ্রপুরে। हम लोग पानी भी पिलवाया, शरबत भी पिलाया, और हम लोग सब यहाँ का आदमी जितना भी है हम लोग भाई भाई हूँ, मिलजुल कर हम लोग। नहीं, बहुत बढ़िया लग रहा है। हम सबको बोला हम आप लोग का साथ में हो, और हम लोग मिलजुल कर रहूंगा, सब धर्म के लिए बराबर ही है। চলে আসে ঘাটালে, রাম মন্দিরে পুজো দিলেন দেব, অভিনেতা দেব, এবং এবারে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদ। দেবের মুখে জয় শ্রীরাম স্লোগানও শুনতে পাওয়া গেল, এবং তার সঙ্গে দেবের বক্তব্য, অভিনেতা দেব, তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব তার বক্তব্য
করলেন দেব এবং রাম যে কারুর একা না, এটা তো বহুবার ধরে আমরাও বলার চেষ্টা করছি বহু যুগ ধরে, যে জয় শ্রীরাম বললে সঙ্গে সঙ্গে বিজেপি হয়ে যায় না। কেউ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতে এতদিন পর্যন্ত যে বিজেপি নাকি শ্রীরামচন্দ্রকে নিয়ে এসছেন পশ্চিমবঙ্গে, জয় শ্রীরাম বললেই নাকি বিজেপির স্লোগান বলা হবে। তাই তো তিনি বিভিন্ন জায়গা থেকে নেমে চলে এসছেন, বিভিন্ন জায়গায় বয়কট করেছিলেন। শুনুন দেব কি বলছেন। রামনবমী আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম কি কোনো বিজেপির এইটা স্লোগান? তুই বল, অনেক বছর হবে, 4-5 বছর হয়ে গেছে। আমি যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলাম তখন কেউ আমাকে জয় শ্রীরাম বললো, আমি তাকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি আমার কথা বল, এই রাম তো কোনোদিন বিজেপি পতাকা নিয়ে জন্মায়নি। আমরা ছোটবেলায় রামায়ণ দেখতাম, মহাভারত দেখতাম, কোনোদিন এটা মনে হয়নি যে এটা বিজেপির প্রপাগান্ডা রামায়ণ দেখছে। আজকে সেটা প্রপাগান্ডা হয়ে গেছে। আমি নেতা হয়ে যদি, আমি তো দলের সাংসদ, আমি একটা নেতা, আমি যদি বিভাজন করি, আমি যদি বলি যে না এটা বিজেপি, এটা সিপিএম বা এটা টিএমসি, তাহলে আমি অন্যায় করছি। আমি যদি একটা বার্তা দিই কেন, আমি আমার কাছে রামও এক, মা কালীও এক এবং দুর্গাও এক। তো চলেন হাওড়ার রামরাজতলাতেও সেখানে তৃণমূল প্রার্থী শ্রীরামচন্দ্রের পুজো করলেন। শিবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রানা চ্যাটার্জি তিনিও নেমে পড়লেন, রামচন্দ্রের পুজো দিলেন। পুজো দিয়ে হিন্দুত্বের পাঠ পড়ালেন তৃণমূল প্রার্থী রানা চ্যাটার্জি। আমার জানতে ইচ্ছে করে কি এতদিন এই পাঠগুলো কোথায় ছিল, এই ভক্তিগুলো কোথায় ছিল এবং দিদি জানে কিনা। শুনুন কি বলছেন রানা চ্যাটার্জি। এই ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরে আজকে আমরা সবাই মিলে পুজো দিয়ে আমরা এবং ভগবান শ্রী রামচন্দ্র এবং মা সীতা দুজনেরই পুজো দিয়ে আমরা মঙ্গল কামনা করলাম। কারণ হিন্দুত্ব তো আমাদের এটাই শেখায় যে যেমন মাকে আমরা পুজো করি তেমনি বাবাকে পুজো করি এবং ধর্ম দিয়ে আমরা কোনো বিভাজন চাই না এবং নিঃসন্দেহে আমরা সকল ধর্মকে আমরা সম্মান করি, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন। তো সুতরাং আমরা সব ধর্মের সব অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড করি আমরা সবাই মিলে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী ধর্ম যার। ভালো কথা, সকল ধর্মকে সম্মান করেন, সবাইকে নিয়ে চলার কথা বলছেন, কিন্তু গতকাল রুদ্রনীল ঘোষ তিনি রামনবমীর মিছিলে গদা নিয়ে তিনি নাচ করলেন। তারপর আজকে তড়িৎ করে সময় নষ্ট না করে আজকেও দেখুন শিবপুরের তৃণমূল প্রার্থী রানা চ্যাটার্জি তিনিও নেমে পড়েছেন। তিনি রামচন্দ্রের পুজো দিয়ে বলছেন যে আমরা সকল ধর্মকে সম্মান করি। প্রশ্ন হচ্ছে এবার তো দেখছি শ্রীরামচন্দ্রকে নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। নিঃসন্দেহে শ্রীরামচন্দ্রের পুজো যে কেউ করতে পারেন, যে কেউ তার পতাকা নিয়ে হাঁটতে পারেন, মিছিল করতে পারেন। তাহলে এতদিন ধরে কেন এটাকে বিজেপি বলে ট্যাগ দেওয়া হয়েছিল, বিজেপি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল? কেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান শুনলে তিনি বিরক্ত হতেন? আজকে হঠাৎ করে দুয়ারে নির্বাচন আসার সঙ্গে সঙ্গে সব এক হয়ে গেল। শ্রীরামচন্দ্র পারবেন এবার বিপদ থেকে বাঁচাতে? আমরা বলি মরণকালে হরির নাম, বিপদকালে শ্রীরামচন্দ্রের নাম কি বিপদ কাটাতে পারবে? নির্বাচনের আগে শ্রীরামের স্মরণে এলে বিপদ কেটে যাবে তো? লাস্ট যে ছবি দেখি আজকে আলোচনা শুরু করবো তা হচ্ছে উত্তরের ছবি, উত্তরবঙ্গের ছবি। সেখানে গৌতম দেব শিলিগুড়িতে রামনবমীর মিছিল। দুয়ারে ভোট আসতেই তৃণমূল কংগ্রেসের ভরসা শ্রীরামচন্দ্র। এতদিনের বিক্ষোভ, বিদ্রোহ, বিপ্লব, রাম মন্দির নিয়ে একাধিক কটু কথা, রাজনীতি, জয় শ্রীরাম স্লোগান শুনে যাদের নেত্রী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, বলেছেন আমাকে গালিগালাজ করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বক্তব্য রাখেননি তিনি, নেমে গিয়েছিলেন বক্তব্য না রেখে। আজ তার দলেরই নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ মন দিয়ে শ্রীরামচন্দ্রের পুজো করছে। আমার সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে একটু করে আলাপ করবো, তারপরে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয় সংক্রান্ত কয়েকটা প্রশ্ন আমি রাখবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন প্রযুক্তিবিদ সুদীপ্ত গুহ, রয়েছেন নাট্যকর্মী কৌশিক অধিকারী এবং রয়েছেন এবারের উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলার। পুলিশ নাকি ম্যাপটা বারবার করে চাইতে, পুলিশ নাকি ম্যাপের কাটছাট করতো, বিভিন্ন নির্দিষ্ট গলি বিভিন্ন জায়গা থেকে নাকি ওই শ্রীরামচন্দ্রের মিছিল নিয়ে নাকি যাওয়া যাবে না বলা হতো। ওই এবার তো কিছু হলো না, এবার তো কোথাও কোনো সমস্যা হলো না।
তাহলে প্রতিবার কি হয়, হঠাৎ হঠাৎ করে নতুন করে কি গন্ডগোলগুলো হয়? আমি জাস্ট কয়েকটা বক্তব্য শুনে আসছি। শঙ্কুদেব পাণ্ডা এখানে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাম নাম দেখে কেন এই প্রশ্নগুলো করছি, আমি দুটো বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামচন্দ্রের নাম এবং রাম মন্দির কি বলেছিলেন তিনি, ভুলে যাইনি আমরা, শুনুন একটা। এই পরপর দুটো খেলাতে বলেছিলাম, একটা শুধুমাত্র রাম নিয়ে নয়, রাম মন্দির নিয়েও, সেটা আমি বলবো আমার টিমকে একটু চালাতে। কে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনোদিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি। আমি আমার সমস্ত গেস্টদেরকে রাখতে বলবো অনেক। আর উনি বলছেন যে এটা নাকি গিমিক, ইলেকশন আগে নাকি রাম মন্দির শ্রীরামকে নিয়ে গিমিক হচ্ছে, এবং তিনি আল্লাহর কসম খেয়ে বলছেন যে তিনি এই রাজনীতি করেন না। আল্লাহর কসম খেয়ে ওনাকে শ্রীরামচন্দ্রকে নিয়ে সমালোচনা করতে হয়েছে। তাহলে সেই আল্লাহর কসম খেয়ে আজকে বলুন তো মাননীয়া, আপনি আপনার দলের নেতা, মন্ত্রী, প্রার্থী, সাংসদ, বিধায়ক এদেরকে ট্রেনিংটা দেননি কেন? তারা হঠাৎ করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত কা বাচ্চা বাচ্চা বলে কাঁধে ফ্ল্যাগ নিয়ে, গেরুয়া ফ্ল্যাগ নিয়ে হঠাৎ করে নেমে পড়লেন কেন? কেসটা কি? শঙ্কুদেব, দেখুন, রামের প্রতি ভক্তি যে তৃণমূল কংগ্রেসের নেই সে নিয়ে কোনো দ্বিমত নেই। আমায় মার্জনা করবেন, আমি আজকে সরাসরি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নীতির প্রতি একটু আপনারা দৃষ্টি আরোপ করুন, তাহলে বুঝবেন যে বড় বড় অভিনেতারাও তৃণমূলের কাছে হার মেনে যাবে। আপনি হঠাৎ তখন, আমি দুর্ভাগ্যবশত এক সময় তৃণমূল কংগ্রেস করেছিলাম, আমি এই প্রশ্ন তুলেছিলাম একাধিকবার যে হঠাৎ তৃণমূল কংগ্রেস মে ডে পালন করা শুরু করলো, মে দিবস, যেটা সরাসরি এক সময় সিটু করতো, সেটা তৃণমূল করতে স্টার্ট করে দিল। না তৃণমূলের শ্রমিক আন্দোলনে ভূমিকা ছিল, না তারা করেছিলেন, তারা সরাসরি নেমে পড়লেন, মাথায় লাল ফেট্টি ফেটে। আমি দেখলাম তৃণমূল কংগ্রেস মে দিবস পালন করতে শুরু করলো। তারপর কিছুদিন পর আমরা গিয়ে দেখলাম যে সরাসরি তৃণমূল কংগ্রেস মুসলিম, আমি নির্দিষ্ট ধর্মের নামও নিতে চাই না, সবসময় নিই না, কিন্তু নির্দিষ্ট ধর্মের ধার্মিক অনুষ্ঠানে মাথায় হিজাব করে বসে পড়লেন কেন? এরপরে আপনারা দেখলেন যে এইসব করে ওনারা এবার বুঝেছেন যে ভোট ওদের কাছ থেকে মুসলিম ভোট শিফট করে যাচ্ছে, এবং তাদের বাঁচতে হলে উনি ইতিমধ্যে জগন্নাথ মন্দির করবার চেষ্টা করেছেন অনুকরণ করে, এরপর উনি মহাকালকে ধরবার চেষ্টা করেছেন, তিনি একাধিক সেই মহাকালে গিয়ে উনি যেভাবে ঘন্টা বাজিয়েছিলেন সে না হয় না বললেই চলবে, সেসব করবার চেষ্টা করেছেন। এইসব করে উনি বুঝেছেন যে সরাসরি হিন্দুদেরকে তিনি বার্তা দিতে পারছেন না, এবং ওনার এইটুকু বিচার বুদ্ধি হয়েছে যে যেভাবে পশ্চিম বাংলায় হিন্দুরা বঞ্চিত, অত্যাচারিত হচ্ছে এবং সরাসরি হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এবং এখানে হিন্দুরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারছে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে এটা ইতিহাসে কখনো দেখা যায়নি। ওনার ক্ষমতা ছিল, কোন রাজ্যের প্রশাসনের ক্ষমতা আছে যে অন্য কোন ধর্মের ধর্মীয় স্থানে ঢুকে তার আরাধ্য দেব বা দেবীকে তুলে নিয়ে প্রিজন ভ্যানে করে নিয়ে যাবে? এটা পশ্চিম বাংলার মন্দির বাজারে হয়েছে। এই ক্ষমতা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে ওদের ক্ষমতা আছে আমাদের ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে সরাসরি একটি ধর্মকে গন্ধা ধর্ম বলে অভিহিত করবার পর তিনি দাপটের সাথে এই রাজ্যের পুনরায় মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করেন এবং রাস্তায় ঘুরে বেড়ান। এটা পশ্চিম বাংলায় পসিবল, কারণ হিন্দু ধর্ম সহিষ্ণুতা দেখিয়েছে। তাই আমি আজকে আপনাকে স্পষ্টভাবে এটা বলতে চাই, এই যে রাম নাম করে ওরা নেমেছেন, এটা শুধু একটাই উদ্দেশ্য, যাতে হিন্দু ধর্মের যে একটা কনসলিডেশন তৈরি হচ্ছে সেই কনসলিডেশনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা, এবং এটা চিরকাল তৃণমূল করেছে। তৃণমূল চেষ্টা করেছে যে তাদের নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য এবং
এবং স্বার্থান্বেষী রাজনৈতিক উদ্দেশ্য সাধন করবার জন্য যে কোনো রূপ, যে কোনো ছদ্মবেশ, তা যে কোনো সময় যে কোনো অবস্থায় তারা ধরবার জন্য তৈরি। তা সে কখনো হিজাব পড়তে হলে হিজাব পড়তে হবে, কখনো মাথা নাড়া করতে হলে নাড়া করতে হবে। অর্থাৎ কোন ধর্মের প্রতি তাদের যে আদর্শগত বা সম্মানজনকগত কোনো জায়গায় নেই, এবং দলের নীতির জায়গায় যে তারা কখনোই এক নেই, তা স্পষ্ট করেছেন বারে বারে। তাহলে আপনি বলুন, যার খাদ্য আন্দোলনে কোনো ভূমিকা নেই, যার সরাসরি জমি আন্দোলনে কোনো ভূমিকা নেই, যে রাজনৈতিক দলের শ্রমিক আন্দোলনে ভূমিকা নেই, তারা হঠাৎ করে মে দিবস পালন করতে শুরু করলেন সিপিএম এর সাথে কম্পিটিশন করতে গিয়ে। তাদের ভোট শুধু মুখোশ, অভিনয় এবং ভোট সর্বস্ব রাজনীতি। এই যে আজকে রামের কথা বলছেন কেন? কারণ একসময় ইনি তো বলেছেন যে রাম বাংলার সংস্কৃতি নয়, একসময় ইনি বলেছেন যে রাম বাংলার সংস্কৃতির সাথে খাপ খায় না। অজ্ঞতা, মূর্খতা আমি ধরে নিলাম, কিন্তু আজ ওনাকে বা ওনার দলের কর্মীদের রাম রাম বলে ভূতের মুখে রাম নামের মতো নেমে পড়তে হয়েছে কেন? রামই আগামী দিনে পশ্চিম বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা করবেন, ধর্মের প্রতিষ্ঠা করবেন, অধর্মের নাশ করবেন, এবং তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা সেই অধর্মের জায়গায় চলে গেছেন। তাই সময়ের অপেক্ষা, এটা বুঝতে পেরেই এখন বিনাশকালে ভগবানের নাম নেওয়ার প্রয়োজন হয়েছে, তাই অটোমেটিক্যালি নিচ্ছে। এরা আসলে কেউ রাম বলছে না, এরা অ্যাকচুয়ালি বলছে মরা 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 মরা। বলতে বলতে রাম উচ্চারিত হচ্ছে, কারণ পাপ এদের ধুলেও যাবে না। আমি আসলে তার আগে আমি বলছিলাম যে কোন পাপ কি, কিসের কথা বলা হচ্ছে, কি আমরা শুনে অভ্যস্ত হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই দীপাঞ্জন দা এবং সত্যগুরুর কাছে আসার আগে একবার শুনবো, শুনে নিন, আলোচনা করতে সুবিধা হবে। बनाया जो एक झुमला पार्टी ने बनाया वो धर्म को हम नहीं मानता है। গন্দা ধর্ম কো হাম নেই মানতে हैं, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। তারপরে এই হঠাৎ করে ভূতের মুখে রাম নাম শুনতে অদ্ভুত লাগবে না? একদিন আগে আমি দেখলাম যে নির্দিষ্ট জায়গাতে আমি ভিজুয়ালটা চালাতে বলবো, এই নিউ টাউন চত্বরে ফ্লাইওভারের নিচে তারা নিজের নির্দিষ্ট ধর্মাচরণ করতে চাইছে নির্দিষ্ট দিনে। পুলিশ দাঁড়িয়ে বলছে হবে না, তারা বলছে 100 বার করবো, এখানেই বসে করবো, এখানেই বসে করবো, 100 বার করবো। এই ছবিটাও দেখতে পেয়েছি আমরা এখানে। পশ্চিমবঙ্গে সম্ভব, এখানে রামনবমীর মিছিল করার জন্য অনুমতি লাগে, বিভিন্ন বিভিন্ন পুজো, আচ্ছা বিভিন্ন, এমনকি বিরোধীরা মিছিল করবেন তার জন্য কোর্টের চক্কর কাটতে হয়। কিন্তু নির্দিষ্ট ধর্ম যেখানে সেখানে ধর্মাচরণ করা যায়, নির্দিষ্ট ধর্মে মানুষজন করতে পারেন, সেটা দেখতে না দেখলে জানতাম না। এটা রাজারহাটের ছবি। পুলিশের সঙ্গে আপনি রাস্তা আটকান কেন? পুজোর সময় আটকান না? এর নেক্সট একটু আপ করতে, এই অডিওটা একটু আপ করতে বলছি টিমকে, শুনুন। পুরো কথা শুনবো না, আমরা কোনো কথা শুনবো না। কেন পুলিশকে সরাসরি প্রশ্ন করা হচ্ছে? এই সময় পুলিশ চুপচাপ থাকে, অন্য সমস্ত ক্ষেত্রে পুলিশ অ্যাক্টিভ থাকে, রংদেহী মূর্তিতে থাকে। কারণ এনারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চ থেকে ওপেনলি বলতে পারেন সুলতানে হিন্দ। কখনো শুনেছে কেউ কখনো মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভাষণ করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে সুলতানে হিন্দ বলে? এই জিনিস আমাদের শুনতে হয়েছে। অথবা এখন এগুলোকে নাটক মনে হবে না? শুনেন মঞ্চ থেকে কি বলা হচ্ছে। एक सुनामी है, हिंदुस्तान में झांसी की रानी थी सुल्तान हिंद जावेद खान साहब को। आप सबको ईद मुबारक हो। और हमारे बीच हमारी नेत्री आप सबकी दीदी बंगाल की महाफिज, आप सबों को लेकर आगे चलने वाली दीदी हमारी ममता बनर्जी हाजिर है। आपको
আর সঙ্গে রয়েছেন এখানে দীপাঞ্জন চক্রবর্তী, উত্তরপাড়া থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির পতাকায়, বিজেপির লোগোতে। চেনেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে বলে, তাই পরিচয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। তার নামটা অনেকে জানেন বা শোনেননি, তিনি হয়তো প্রার্থী না হলে তার নামটা আরো কেউ জানতেন না। তার পরিচয় তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার নাকি অগাধ ভক্তি, অগাধ ভক্তি। আমি দীপাঞ্জনদার কাছে আসার আগে, দীপাঞ্জন বাবুর কাছে আসার আগে, আমি জানি না যে কিছুক্ষণ আগে শঙ্কুদেব বলছিলেন আপনারই দলের নেতা, বলছিলেন এই দলটা নাকি পুরোপুরি অভিনয়ের উপর রয়েছে, সবটাই নাকি মুখোশ, সবটাই নাকি ফেক। আমি জানি না দীপাঞ্জন বাবু আপনি হনুমান চালিসা পাঠের এই ভিডিওটা দেখেছেন কিনা, আসল ভক্তি নকল ভক্তি কোনটা কি আমি জানি না। আপনার কাছে আসার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হনুমান চালিসা পাঠের একটু নমুনা। যারা বুঝতে পারেন ওই জন্য আরেকবার বলি, দীপাঞ্জনদা পুরো হনুমান পুজো দিতে গেছেন এবং সেই সময়তে পাশে পুরোহিত তিনি বলতে শুরু করেছেন, হনুমান পাঠ করতে, চালিসা পাঠ করতে শুরু করেছেন, জয় হনুমান জ্ঞান গুণসাগর জয় কপিসতি হয়েছে রামপুত্র, মানে যেগুলো এগোতে শুরু করেছে বলছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরা পারোগে কেয়া, মানে পুরোটা পড়বে নাকি, অন্য জায়গায় তো যাওয়ার আছে, অন্য অনেক কিছু করার আছে, এখানে বসে বসে পুরো হনুমান চালিসা পাঠ শুনলে তোমার সময় চলে যাবে। কোনটা আসে ময়দানে এখন গেরুয়া পতাকা নিয়ে নেমে পড়েছেন। আমি যদি খুব ভুল না হই, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছিলেন যে আমার কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর আমি যদি হতাম ভারতবর্ষের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, আমি রাম মন্দির হতে দিতাম না, এটা বলেছিলেন অন রেকর্ড, তোমাদের কাছেও আছে। তিনি এটাও বলেছেন 10 জন মানুষ যদি এক জায়গায় বসে নামাজ পড়ে সেই জায়গাটা নাকি ওয়াক অফ প্রপার্টি। সেই সময় তো অনেক অধ্যায়ের বাড়ির সামনে গিয়ে 10 জন মিলে বসে নামাজ পাঠ করা উচিত, তাহলে ওটা ওয়াক অফ প্রপার্টি হয়ে যাবে। হ্যাঁ দেখো, উনি বলেছেন ঠিক আছে, সবথেকে গুরুত্বপূর্ণ তোমরা যদি ভিডিওটাও দেখো, উনি কিন্তু দিনের বেলায় বলেছেন, রাতে বলেননি। রাতে বললে একটা বেনিফিট অফ ডাউট থাকে, দিনের বেলা বেনিফিট অফ ডাউট নেই, পরিষ্কার মুখোশ আর অরিজিনাল। না, প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি, এটা মানতে হবে ভাই, এটা আমাদের বুঝতে হবে, সহানুভূতি দিয়ে বুঝতে হবে। এত বয়স হয়ে গেছে, 72, 73, 75 হোয়াট এভার বয়স, একজন মহিলা, একটু তো আমাদের সমবেদনা থাকা দরকার। কত প্রেশার বলো তো ওনার ওপরে, বাংলার মানুষ থুতু দিচ্ছে, কি ভয়াবহভাবে খেপে রয়েছে, বিক্ষোভ কোথায়? এক, 2 নম্বর, উনি দেখছেন রাজ্যটাকে উনি ওই ব্ল্যাক সোয়েলের মতো জ্বালিয়ে দিয়েছেন। উনি নিজেই এখন ঈশ্বরের কাছে, জানি না ঈশ্বর বা আল্লাহ, কারণ উনি তো আবার আল্লাহর কসম খান, আল্লাহর কাছে প্রার্থনা করছেন যেন আমি যেন আবার সরকারে ফিরে না আসি। রাজ্যের অর্থনীতির ধ্বংস, মদ বিক্রির টাকা ছাড়া রাজ্যে কোথা থেকে কোনো টাকা আসবে না, এবং ঋণের পরিমাণ 7,80,000, এটা কোথায় যাবে উনি নিজেও জানেন। তৃতীয় চাপ, ভাই জসিমউদ্দিন রহমানিও তো আছে, আনসারুল্লাহ বাংলা টিম, তাদেরকে জবাব দিতে হবে। তো এই চারদিকের চাপে, আর উনি দেখছেন যেটা অশনি সংকেত, হিন্দুরা এবার একজোট হয়েছে, কনসলিডেট হয়েছে। এই ভয়, ব্রাহ্মণ নিজের স্ত্রীকে মা বলে ডাকে, এই ব্রাহ্মণের কিন্তু গরু অনেকদিন আগে হারিয়ে গেছে, কেন গরু তো বিক্রি করে দিয়েছেন সব, এখন এগুলো করবে, খুব স্বাভাবিক, মুখোশ গলে গেছে। আমি এই মুহূর্তে আসছি, তবে এই খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আসছে পুরুলিয়া থেকে। সূত্রদের কাছে আসার আগে পুরুলিয়ার খবরে নজর রাখবো। পুরুলিয়ার পাড়ায়
পাথর ছুঁড়ে শোভাযাত্রায় গাড়ি ভাঙার ঘটনা ঘটেছে, সেখানে পাথর ছোড়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়ার ভয়ঙ্কর ছবি ভিজুয়ালটা দেখাতে বলবো, যেখানে রামনবমীর মিছিল চলছিল সেখানে পাথর ছোড়া হয়, পাথরবাজি করা এবং সে পাথর এমন ভাবে ছোড়া হয়েছে, আগলা ইট ছোড়া হয়েছে। দেখুন সেই ছবি, গাড়ি ভেঙে দিয়েছে। এটা পুরুলিয়ার পাড়ার ছবি। পুলিশ কোথায় ছিল? পুলিশ নিঃসন্দেহে এখন রাজ্যের শাসক দলকে রিপোর্ট করছে, নির্বাচন কমিশনকে রিপোর্ট করে, কিন্তু পুলিশ ছিল কোথায়? পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে পুলিশ তো স্পটেই নেই, খবর পাওয়ার অনেকক্ষণ পরে হয়তো এসছে। তখন দ্বিতীয়বার ফের আক্রান্ত হয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এবং কার্যত গোটা মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং দুপক্ষের কার্যত ইট পাটকেল ছোড়া শুরু হয় এবং পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দোকানপাট ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং কার্যত যে ফুলতলা থেকে শুরু করে গোটা এলাকাটা, বাস স্ট্যান্ড, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড, ফুলতলা সহ গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে চেহারা নেয়। তারপরে ডিআইজি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই মুহূর্তে থমথমে অবস্থা রয়েছে এবং এই নিয়ে কিন্তু একেবারে সরাসরি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের রামনবমীর এই যে মিছিলের উপর আক্রমণ করা হয়, উপর থেকে ইট বৃষ্টি করা হয়। তৃণমূলের জেলা সভাপতি এবং স্থানীয় সাংসদ খলিলুর রহমান এই ঘটনার নিন্দা করেছেন এবং তিনি বলেন যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটল তার তদন্ত হওয়া দরকার এবং তিনি বলছেন যে এই ঘটনার দ্রুত যাতে শান্তি ফিরে আসে, এলাকা স্বাভাবিক হয়, তার জন্য পুলিশ প্রশাসন এবং তিনি জেলা শাসককে ইতিমধ্যে গোটা দাবি করেছেন, জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে দাবি করেছেন এলাকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক আনার জন্য এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর দু প্রান্তই একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে এবং এখানে এইটি কার্যত মানুষজন ওই রাস্তায় এখন শুনশান অবস্থা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের টহল এই মধ্যে চলছে। আমাদের সঙ্গে থাকা, অর্থাৎ তৃণমূল অভিযোগ করছে কেন্দ্রীয় বাহিনী এলাকায় থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো। বিজেপির অভিযোগ যে হামলা, যেভাবে রামনবমীর মিছিলে হামলা হয়েছে, বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে উত্তপ্ত হয়ে উঠলো জঙ্গিপুর। প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, কোন কোন এলাকা মূলত অশান্ত হয়ে আছে? মূলত হচ্ছে রঘুনাথগঞ্জ, জঙ্গিপুরে সেই জায়গাতেই হচ্ছে আজকে এই অশান্ত হয়ে ওঠে এবং আজকে বিকেল বেলায় ঘটনাটি হয় যখন হচ্ছে বিজেপি যে রামনবমী মিছিল ছিল, আজকে রামনবমী মিছিলকে কেন্দ্র করে এইরকম পরিস্থিতি তৈরি হয়। বিজেপির অভিযোগ তাদের রামনবমী মিছিলে হামলা, পাল্টা অভিযোগ যে মিছিল হয়েছে হামলা হওয়ার এবং এটাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে একবারে সংঘর্ষ বেঁধে যায় এবং সেখানে উপস্থিত পুলিশকর্মীরা, যারা পুলিশকর্মী দেখতে পাওয়া যাচ্ছে, সেই উপস্থিত পুলিশকর্মীরা রীতিমতো কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাদের নাস্তানুভূত খেতে হয় এবং দুই গোষ্ঠী একে অপরের দিকে হামলা করে অনেকেই ঘটনায় আহত পরিণত হয়েছে এবং গোটা ঘটনায় কেন্দ্র করে একেবারে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে একে অপরের উপর হামলা, ইট বৃষ্টি শুরু হয়ে যায়, অগ্নিসংযোগ হয়, বেশ কিছু দোকানপাটে ভাঙচুর পরিণত হয় এবং গোটা পরিস্থিতি একবার যখন হাতের নাগালের বাইরে চলে যায়, পরবর্তীকালে পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনে এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের দাবি বর্তমানে পরিস্থিতি অনেকটাই তারা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছেন। ঘটনা
আমরা বিভিন্ন জায়গায় এই জঙ্গিপুরের এলাকায় বিভিন্ন জায়গায় অর্থাৎ যে জায়গায় গন্ডগোল এছাড়া আরো অন্যান্য বিভিন্ন প্রান্ত বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতিকে যাতে আর কোনো রকম ভাবে উত্তপ্ত না হয়ে ওঠে তার জন্য চেষ্টা করা হচ্ছে। অনেকেই কিন্তু পুলিশ জানাচ্ছে আটক করা হয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, তারা সেখানে গিয়ে পৌঁছেছে জঙ্গিপুরে এবং জঙ্গিপুরে আজকে একবার উত্তপ্ত হয়ে ওঠে, অশান্ত হয়ে ওঠে, জনক্ষেত্রের চেয়ার নেয়। ছবি দেখলেই বুঝতে পারছি একবার এই জিনিসটি থেকে শুরু করে লাঠি নিয়ে হামলা ভাঙচুর সবটাই ঘটে এবং অগ্নি সংযোগের মধ্যে ঘটনা ঘটে, দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং সেই সংঘর্ষ কেন্দ্র করে একেবারে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গিপুর। এখনো এলাকায় একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে এবং সেই মধ্যে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি আর পরবর্তীকালে কোনো রকমের অবনতি না হয় তার জন্য পুলিশ জানাচ্ছে তারা কিন্তু চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মাঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করার তারা চেষ্টা করছেন।